ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। আমি কল্লোল আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভয় ও রহস্য। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ গায়ে কাঁটা দেওয়া এক মারাত্মক ভৌতিক ঘটনা। আশা করি তোমরা বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছ, আর ভয় ও রহস্য খুব মনোযোগ দিয়ে শুনছ। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চট করে হেডফোনটি কানে গুঁজে নাও। আশা করছি এতক্ষণে গুঁজে নিয়েছ। তাহলে চলো আমরা আমাদের ভয় ও রহস্যের 21 নম্বর এপিসোডে পা দিই। আজকে আমাকে গল্প লিখে পাঠিয়েছে বাঁকুড়ার অর্ধেন্দ্রবাবু। উনি আমাদের ভয় ও রহস্যের একজন নিয়মিত শ্রোতা। ওনার আসল বাড়ি রুদ্রপুর নামে এক প্রত্যন্ত গ্রামে। ওনার ওই গ্রামের এক জমিদার বাড়ির সত্যি এক হৃদয় বিদারক ভৌতিক ঘটনার কথাই আমাদের সাথে শেয়ার করেছেন। অর্ধেন্দ্রবাবু লিখেছেন, ঘটনাটা আজ থেকে আনুমানিক প্রায় 7-8 বছর আগের। ওনাদের গ্রামে প্রায় 60 ঘর লোকের বাস। শহর থেকে প্রায় অনেক দূরের গ্রাম। চারিদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরানো পুকুরে ঘেরা এক ছোট্ট গ্রাম। ওই গ্রামেই অর্ণব নামে একটি ছেলে শহরে কলেজে পড়ত। শহরে থাকার জন্য আধুনিকতার ছোঁয়া ওর মধ্যে একটু হলেও পড়েছিল বইকি। ও ভূত প্রেত এসব কিছুই বিশ্বাস করতো না। তো একবার পুজোর ছুটিতে সে নিজের বাড়ি রুদ্রপুরে যায়। ওই গ্রামেরই এক কোণে প্রায় 150 বছরের পুরানো এক বিশাল রাজবাড়ি ছিল। রাজবাড়ির নাম ছিল রক্তজবা রাজবাড়ি। ভয়ঙ্কর এক নিস্তব্ধ বাড়ি, বিশাল লোহার গেট, ভাঙা বারান্দা, কালো হয়ে যাওয়া দেওয়াল। সন্ধ্যার পরে গ্রামের মানুষ ওদিকে খুব একটা পা মারাতো না। কারো কারো মনে হতো ওই রাজবাড়ির জানালা দিয়ে কেউ যেন তাকিয়ে থাকে। সবাই বলতো ওই বাড়িতে রাত হলে কারা যেন হাঁটে। অনেকে বলতো ওই রাজবাড়ির শেষ জমিদার নাকি খুব নিষ্ঠুর ছিল, প্রজাদের অত্যাচার করত আর গোপনে তান্ত্রিক বিদ্যা চর্চা করত। এক অমাবস্যার রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত। তো যাই হোক, অর্ণব গ্রামে পৌঁছানোর পর রাতে খাওয়ার সময় গ্রামের কয়েকজন ওই রাজবাড়ির গল্প তুলতেই অর্ণব হেসে বলল, দূর, এসব গাঁজাখুরি গল্প, ভূত বলে কিছু হয় নাকি? তখন অর্ণবের কাকু একটু বিরক্ত হয়ে গম্ভীর গলায় বললেন, তখন সব কিছু চোখে দেখা যায় না রে। ওই বাড়িতে গ্রামের অনেকেই অদ্ভুত ঘটনা দেখেছে, কিন্তু অর্ণবের কৌতূহলটা আরও বেড়ে গেল। সারা রাত অর্ণবের মাথায় ব্যাপারটা ঘুরতে লাগলো। পরদিন বিকেলে সে মোবাইল আর টর্চ নিয়ে কাউকে না বলে একাই বেরিয়ে পড়ল রাজবাড়ির দিকে। গ্রামের শেষ মাথায় পৌঁছতেই পরিবেশটা কেমন যেন বদলে গেল। চারপাশ অদ্ভুত চুপচাপ, পাখির ডাক পর্যন্ত নেই। বাড়িটার সামনে পৌঁছে অর্ণবের বুকের ভিতরটা কেমন যেন হালকা কাঁপুনি দিয়ে শুরু করলো। রাজবাড়ির বিশাল গেটটা আধ খোলা, মুচড়ে ধরা লোহার গেট, বাতাসে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে। একটু হলেও অস্বস্তি নিয়েই অর্ণব ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে সে দেখল রাজবাড়ির উঠোন জুড়ে আগাছা, মাঝখানে শুকিয়ে যাওয়া ফোয়ারা, ভাঙা সিঁড়ি বেয়ে যখন অর্ণব উপরে উঠল, তখন হঠাৎ করে কোথা থেকে যেন এক ঠান্ডা হাওয়া বয়ে গেল। ভেতরটা অন্ধকার বলে অর্ণব মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একটা ঘরে ঢুকল। ঘর ভর্তি পুরনো ছবি ছিল, দেওয়ালে ঝুলছিল জমিদার পরিবারের প্রতিকৃতি। হঠাৎ তার চোখে পড়ল একটা ছবির দিকে। একজন তরুণী, লাল শাড়ি পরা, কপালে বড় সিঁদুর। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ছবিটার চোখ যেন অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব তখন নিজে নিজেই হেসে বলল, সাইকোলজিক্যাল এফেক্ট হবে হয়তো। ঠিক তখনই পিছন থেকে ঠক 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 শব্দ এলো। চমকে গিয়ে অর্ণব তখন ঘুরে দাঁড়ালো, কিন্তু কি আশ্চর্য, কেউ নেই।
কিন্তু শব্দটা আবার এলো। এবার যেন উপরের তলা থেকে শব্দটা আসছিল। তখন অর্ণব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। বহু পুরানো জরাজীর্ণ সিঁড়ি বলে প্রতিটা ধাপে ধুলো উঠছিল। হঠাৎ অর্ণবের নাকে একটা তীব্র জবা ফুলের গন্ধ এলো। উপরে উঠে সে দেখতে পেল একটা বড় দরজা আধখোলা অবস্থায় আছে। ভিতরে ঢুকতেই তার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। ঘরে একদম মাঝখানে একটা পুরনো কাঠের দোলনা ছিল, আর সেটা আস্তে আস্তে নিজে থেকেই দুলছিল। অর্ণব খুব অবাক হয়ে গেল, ঘরের ভেতর বাতাস একটুও নেই, তবু দোলনাটা নড়ছে কিভাবে। এবার অর্ণব একটু ভয় পেয়ে গেল বইকি। সে তখন মোবাইলটা বের করে ভিডিও করতে লাগলো। ঠিক তখনই কোথা থেকে একটা মেয়ের হাসির শব্দ এলো, খুব ধীরে কিন্তু খুব কাছ থেকে যেন। অর্ণব তখন সত্যি সত্যি যেন ভয়ে জমে গেল। সে চারিদিকে আলো ফেললো, কিন্তু কেউ ছিল না। হঠাৎ ঘরের কোণে দাঁড়ানো আয়নাটার দিকে তার চোখ গেল। আয়নায় তখন সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে ছিল লাল শাড়ি পরা এক মহিলা। ওই দৃশ্য আয়নায় দেখে অর্ণব অবাক করে পিছনে ফিরল, কিন্তু কাউকেও দেখতে পেল না। আবারও আয়নার দিকে তাকাতেই ওর বুকে রক্ত হিম হয়ে গেল। ও দেখল ওই মহিলা ওর আরও কাছে চলে এসেছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। তা দিকে অর্ণব ভয়ে আতঙ্কে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। কিন্তু সে বুঝতে পারল করিডোরটা যেন বদলে গেছে। যেদিক দিয়ে ও এসেছিল সেদিকে আর সিঁড়িটা নেই। চারপাশে শুধু অন্ধকার আর লম্বা করিডোর। তারপরেই অর্ণব শুনতে পেল কারো যেন পায়ের নুপুরের শব্দ। তার তখন পরিষ্কার মনে হলো ওই নুপুরের শব্দটা ধীরে ধীরে যেন তার দিকে এগিয়ে আসছে। তখন অর্ণব এতটাই ভয় পেয়ে গেল যে দৌড়াতে লাগলো। যত সে দৌড়াতে লাগলো তত যেন করিডোরটা শেষই হচ্ছিল না। তারপর সে সামনে একটা দরজা দেখতে পেল। তখন আর কিছু না ভেবে অর্ণব ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরটা ছিল পুরনো পূজার ঘর। মাটিতে শুকনো রক্তের মতো কালো দাগ ছিল, আর ঘরের দেওয়ালে লেখা ছিল, যে আসে সে আর ফিরে যায় না। ঠিক তখনই দরজার বাইরে থেকে কেউ যেন খুব আস্তে আস্তে আঁচড়াতে শুরু করেছে। খর খর। তখন অর্ণব ভয়ে কাঁপতে শুরু করলো। তার মোবাইলের চার্জ তখন প্রায় শেষ হয়ে এসেছে। হঠাৎ সে দেখতে পেল ঘরের এক কোণে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা খুলতেই জানা গেল এক ভয়ঙ্কর সত্যি। জমিদারের মেয়ে মৃণালিনী এক গরিব ছেলেকে ভালোবাসত। জমিদার সেটা মেনে নেয়নি। অমাবস্যার রাতে সেই ছেলেটাকে হত্যা করা হয়, আর মৃণালিনীকে ওই রাজবাড়ির এক ঘরে জীবন্ত পুড়িয়ে মারা হয়। মরার আগে মৃণালিনী নাকি বলেছিল, এই বাড়িতে কেউ শান্তি পাবে না। অর্ণব যখন এক মনে ওই ডায়েরিটা পড়ছিল, ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, আমাকে দেখেছ? অর্ণব তখন ভয়ে ওর নিঃশ্বাস বন্ধ করে থাকলো। কিছুক্ষণ পরে আবার সেই গলা, আমাকে দেখেছ? ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। কিন্তু অর্ণব তো ভেতর থেকে দরজাটা বন্ধ করেছিল। দরজার ফাঁক দিয়ে সে প্রথমে দেখতে পেল লম্বা কালো চুল, তারপর দুটো ফ্যাকাশে হাত, তারপর একটা পোড়া মুখ, চামড়া গলে যেন ঝুলে পড়ছে। চোখ দুটো সম্পূর্ণ সাদা। মহিলাটা দাঁড়িয়ে আছে। অর্ণবের তখন গলা শুকিয়ে গেল। মহিলাটা ধীরে ধীরে বলল, এতদিন পরে কেউ এলো। তারপর হঠাৎ করেই ঘরের সব প্রদীপগুলো নিজে থেকেই জ্বলে উঠল। তখন অর্ণব শুনতে পেল শত শত মানুষের কান্নার আওয়াজ। অর্ণব দরজা ঠেলে বেরিয়ে প্রাণপণে দৌড়ালো। সিঁড়ি দিয়ে কোনো রকমের নিচে পৌঁছতেই সে দেখতে পেল পুরো রাজবাড়ির বারান্দায় অসংখ্য মানুষ যেন দাঁড়িয়ে আছে। সবাই সাদা চোখে তার দিকে তাকিয়েছিল। কারো গলা কাটা, কারো মুখ পোড়া, আর সবার মাঝে দাঁড়িয়ে সেই লাল শাড়ির মহিলা। সে হাত তুলে অর্ণবকে ইশারা করল।
ঠিক তখনই অর্ণবের মাথায় প্রচণ্ড যেন একটা ব্যথা হলো, আর সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন অর্ণবকে রাজবাড়ি গেটের বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। শেষ পর্যন্ত অর্ণব বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু বদলে গেছিল পুরোপুরি সে। তারপর থেকে সে আর কখনো হাসতো না, সবসময় বলতো ওরা ওরা ওখানে এখনো আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটলো কয়েকদিন পরে। একদিন অর্ণব বাড়িতে মোবাইলের ভিডিওগুলো দেখতে শুরু করেছিল। হঠাৎ সে লক্ষ্য করলো শেষ ভিডিওটায় সে একা দাঁড়িয়ে নেই, তার পিছনে স্পষ্ট দেখা যাচ্ছিল সেই লাল শাড়ি পরা মহিলাকে। আর ভিডিওর একেবারে শেষে ওই মহিলাটি ধীরে ধীরে ক্যামেরার খুব কাছে এসে ফিসফিস করে বলছে, আবার আসবে। এই বলে অর্ধেন্দুবাবু লিখেছেন, এই ছিল আমার ঘটনা। ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার ভয় ও রহস্যের শ্রোতাদের শুনিও। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো, শেয়ারটাও করো। কিন্তু আগামীতে তোমাদের জন্য আরও এরকম সত্য ঘটনা অবলম্বনে রোমহর্ষকর ঘটনা নিয়ে আসতে চলেছি। সাথে থেকো, বেশি বেশি করে সাবস্ক্রাইব ও লাইক করলে আমরা আরও উৎসাহ পাব। ধন্যবাদ।